একটা জিনিস যদি কন্টেস্টেবল হয়, রিজেক্টেবল হয়, তার মানে ইট ক্যান বি চেঞ্জড। এটা এটা পরিবর্তন হতে পারে। এটার রিপ্লেসমেন্টে আরেকটা নতুন থিওরি আসতে পারে। একটা মেন্টাল কনস্ট্রাক্টের এগেনস্ট আরেকটা নতুন মেন্টাল কনস্ট্রাক্ট আসতে পারে। এই সবগুলো হলো থিওরির বিভিন্ন বৈশিষ্ট্য। একটা উদাহরণ দিই, আমি যেহেতু সোশ্যাল সায়েন্সের মানুষ, একটা উদাহরণ দিই। এই উদাহরণটা মানে সবাই বুঝতে পারবে খুব সহজেই। একটা এক্সাম্পল, থিওরির একটা এক্সাম্পল: ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ এ প্রি কন্ডিশন ফর ডেমোক্রেসি। যে কোনো দেশে আম, আজকাল ডেমোক্রেসি খুব মানে খুব পপুলার একটা রাজনৈতিক ব্যবস্থা। আবার সব দেশ চায় ইকোনমিক ডেভেলপমেন্ট। এখন একটা থিওরি হলো ইকোনমিক ডেভেলপমেন্ট আগে আসতে হবে। ইকোনমিক ডেভেলপমেন্ট যদি হয়, তাহলে ডেমোক্রেসি আসবে এবং ডেমোক্রেসি স্টেবল হবে, ডেমোক্রেসি ভালোভাবে সেখানে ওয়ার্ক করবে। এটা হলো একটা থিওরি। তো এই এই এটা হলো একটা আইডিয়া বা মেন্টাল কনস্ট্রাক্ট। তো এটা ঠিক কি বেঠিক সেটা মানে অ্যাপ্লাই করা যায় ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ। বিভিন্ন দেশে ইকোনমিক ডেভেলপমেন্ট দেখে বা বিভিন্ন দেশের ডেমোক্রেসি দেখে আমরা এটা দেখতে পারি, এটা জাস্টিফাই করতে পারি যে এটা ঠিক। আবার এটার এগেনস্টেও আর্গুমেন্ট দিয়ে আমরা এটা চ্যালেঞ্জ করতে পারি যে না, এটা ঠিক না। এটা যদি ঠিক না হয়, যদি ঠিক হয়, তাহলে থিওরিটা হলো ইকোনমিক ডেভেলপমেন্ট আগে হতে হবে, তারপরে আসবে ডেমোক্রেসি। মানে অন্যভাবে বলতে গেলে, ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আগে হয়, তাহলে ডেমোক্রেসিটা পারফেক্টলি ফাংশন করে। এটাই হলো মূল আর্গুমেন্ট। কিন্তু এটাকে যদি চ্যালেঞ্জ করা হয়, কেউ যদি সে চ্যালেঞ্জ করে, তাহলে বলবে যে না, আগে ডেমোক্রেসি হতে হবে। এই ডেমোক্রেসি আসলে তখন এই ডেমোক্রেসিটা ইকোনমিক ডেভেলপমেন্টকে এনশিওর করবে। তো তার মানে এটা এই এই আম, এই চ্যালেঞ্জিং আর্গুমেন্টটা বলছে বা চ্যালেঞ্জিং পজিশনটা বলছে যে আগে ডেমোক্রেসি হতে হবে, এরপরে ইকোনমিক ডেভেলপমেন্ট। সো এটা হলো একটা ছোট একটা এক্সাম্পল কিভাবে আম, বিভিন্ন আইডিয়া কনস্ট্রাক্ট করে আর কিভাবে বিভিন্ন এই আইডিয়াকে চ্যালেঞ্জ করা হয়। পলিটিক্যাল সায়েন্সের একটা থিওরি আছে। এই থিওরিটাকে আমরা বলি সিস্টেম থিওরি। এই সিস্টেম থিওরিটার কিভাবে পলিটিক্স যে কোনো দেশে কিভাবে কাজ করে। পলিটিক্স বলতে এখানে আসলেই যেটা মিন করা হয় সেটা হলো একটা দেশের সরকার ডিসিশন মেকিংয়ে কিভাবে কাজ করে। সেটা একটা খুব সিম্পল মেন্টাল কনস্ট্রাক্ট দিয়ে বোঝানো যায়। এবং এটাকে ধরা হয় যেটা ইউনিভার্সাল, মানে সমস্ত দুনিয়ার সমস্ত দেশে একই রকম ভাবে কাজ করে। সেটা কি? এই থিওরি দিয়েছিলেন ডেভিড ইস্টন, একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট। তো উনি বলেছিলেন যে এটা কাজ করে এরকম একটা সিম্পল ওয়েতে, যে জনগণের কাছ থেকে ডিম্যান্ড আসে গভর্নমেন্টের কাছে, এবং গভর্নমেন্টের বিভিন্ন ডিসিশন মেকিং বডিজ আছে। সেই সমস্ত ডিসিশন মেকিং বডিজ তারা এই জনগণের ডিমান্ড নিয়ে বসে এবং বিভিন্ন সাইড চুলচেরা বিশ্লেষণ করে তারা একসময় একটা ডিসিশন নেয়। সেই ডিসিশনটা এরপরে ইমপ্লিমেন্ট করে। ডিসিশনটা ইমপ্লিমেন্ট করার পরে এটার ফিডব্যাক আসে, রিয়াকশনস আছে। যে যদি ডিসিশনটা ভালো হয়, তাহলে মানুষ এটা ভালোভাবে নেয়, অ্যাপ্রিসিয়েট করে। আর ডিসিশন যদি ভুল হয় ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, বা ইমপ্লিমেন্টেশন করে যদি দেখা যায় যে না, ডিসিশনটা ভুল, তাহলে মানুষ এটা ভালোভাবে গ্রহণ করবে না, এটার ক্রিটিসিজম করবে। তো এই ক্রিটিসিজমটা যখন করে, এই রিয়াকশনটা যখন করে, এই রিয়াকশনটা আবার ফিরে আসে মানুষের পক্ষ থেকে ডিম্যান্ড হয়ে গভর্নমেন্টের কাছে। তো তার মানে একটা সাইক্লিক্যাল রিলেশনশিপ আছে: ডিম্যান্ড ফ্রম পিপল, গভর্নমেন্ট ডিসিশন, দেন আউটপুট। এটাকে বলে আউটপুট। ডিসিশনসটাকে বলে আউটপুট। এই যে আউটপুটটা যখন ইমপ্লিমেন্ট করা হয়, তখন সেটার একটা রিয়াকশন আবার
জনগণের ডিমান্ড হিসেবে গভর্নমেন্টের কাছে আসে। সো এটা সাইক্লিক্যাল একটা রিলেশনশিপ। সো ডেভিড স্টোন বলেছেন যে এটাই হলো ডিসিশন মেকিং এর সিস্টেম, এনিওয়ার ইউ গো, এভরিওয়ার ইউ গো। সো এটা আরেকটা থিওরির উদাহরণ। না, একটা খুব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই, থিওরিটিক্যাল মডেল। আমরা যখন থিওরি বলি তখন থিওরিটাকে ধরে নেই যে এটা একটা মডেল, এবং এই মডেলের উপরে বেসিস করে আমরা আমাদের রিসার্চ করি। তার মানে থিওরিটিক্যাল মডেল যখন বলি তখন আমরা বলি যে এটা একটা ছাঁচ, বাংলায় যেটা একটা কথা, এটা ছাঁচ। এই ছাঁচের ভিতরে আমরা সবকিছু ফেলবো। আম, আমাদের যা কিছু আছে, ডেটা ফেটা যা কিছু আছে, এগুলো আমরা ছাঁচের ভিতরে ফেলবো। ফেলে যে প্রোডাক্টটা হয় সেটাই হলো আমাদের রিসার্চ প্রোডাক্ট। সো এই ছাঁচটা হলো থিওরিটিক্যাল মডেল। সো এখানে একটা পলিটিক্যাল সায়েন্সের বা ইকোনমিক্সের বা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমিক্সের খুব আম, আম, জনপ্রিয় একটা থিওরি আমি আপনাদের কাছ থেকে এখানে আনছি। এটাকে বলে ওয়ালস্টেইনস ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। ইমানুয়েল ওয়ালস্টেইন একজন মার্কসিস্ট, কিন্তু উনি কার্ল মার্কসের থিওরি এক্সপ্লয়টেশন বা ক্লাস স্ট্রাগল থিওরিটাকে উনি গ্লোবাল লেভেলে অ্যাপ্লাই করেছেন। এবং গ্লোবাল লেভেলে অ্যাপ্লাই করে উনি যে মডেলটা বের করেছেন সেই মডেলটা হলো এই মডেল ব্যাখ্যা করার আগে আমি এতটুকু আগে বলে নিই যে থিওরিটিক্যাল মডেলটা কি, ইজ এ সিম্পলিফাইড ডিজাইন অফ এ রিয়ালিটি। রিয়ালিটিটা কিভাবে কাজ করে সেটাকে ভেরি সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করা একটা মডেলে, একটা পিকচারে, সেটাকে বলে থিওরিটিক্যাল মডেল। এটা কি দেখায়? ইট শোজ হাউ ডিফারেন্ট ফ্যাক্টরস আর ইন্টারকানেক্টেড অ্যান্ড ফ্যাক্টরস অ্যাফেক্ট ইচ আদার। এই একটা মডেলের বিভিন্ন অংশ থাকে, বিভিন্ন পার্টস থাকে, সেই পার্টসগুলো একে অপরের সাথে কিভাবে সংযোজিত, কিভাবে সম্পর্কিত, আর কিভাবে একে অপরকে ইফেক্ট করে। আহ, এই সবগুলো একটা মডেলের ভিতরে থাকতে হয়। যেমন আমাদের বডি সিস্টেম, হিউম্যান বডি সিস্টেম কিন্তু একটা মডেল, একটা 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 মেশিনের মডেল মনে করেন। আমাদের হিউম্যান বডি সিস্টেমে অনেক বডি পার্টস পার্টস আছে, এবং সমস্ত বডি পার্টসগুলো একটার সাথে আরেকটা সম্পর্কিত। তো আবার একটার সাথে আরেকটা শুধু সম্পর্কিতই নয়, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ডেন্ট। সো একটা কাজ করলে আরেকটা কাজ করে, একটা না কাজ করলে অন্য অনেকগুলো আবার অকেজো হয়ে যেতে পারে। এইরকম হলো ঘনিষ্ঠ সম্পর্ক বিভিন্ন পার্টসের ভিতরে। সো ইমানুয়েল ওয়ালারস্টেইনস থিওরি, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি বলে যে সারা দুনিয়ায় আসলে ইকোনমিটা কিভাবে কাজ করে। কেউ একজন মনে হয় ইকোনমিক্সে আছেন এখানে। সারা দুনিয়ায় ইকোনমিক্স কিভাবে কাজ করে উনি বলেছেন, সারা দুনিয়ার ইকোনমিকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো কোর, আর একটা হলো পেরিফেরি, আর একটা হলো সেমি পেরিফেরি। কোর মানে হলো দুনিয়ার ইকোনমির একদম সেন্টারে যারা আছে, সেন্টার বলতে জিওগ্রাফিক্যাল সেন্টার না, বরং ইকোনমিক পাওয়ার, ইকোনমিক অ্যাফ্লুয়েন্স বা ইকোনমিক কন্ট্রোল, সারা দুনিয়ার ইকোনমিক মার্কেট কন্ট্রোল, প্রোডাকশন, সাপ্লাই, প্রাইস, হোয়াট এভার, অল দোজ থিংস যারা কন্ট্রোল করে, তারা হলো একটা কোর গ্রুপ। সো এই কোর গ্রুপ হলো একটা গ্রুপ। আর একটা গ্রুপ আছে, গ্রুপ অফ কান্ট্রিজ, তারা এই কোর গ্রুপের মতো অত স্ট্রং না, কিন্তু কাছাকাছি। আবার আর একটা গ্রুপ আছে যারা কোর গ্রুপের একদম কাছাকাছি না, আবার এই যারা সেমি পেরিফেরি, মানে কোর গ্রুপের কাছাকাছি, আহ, তাদের কিছুটা কাছাকাছি আসে, কিন্তু আম, অনেক দিক দিয়ে অনেক ক্ষেত্রে তারা পিছিয়ে। এই জন্য তাদেরকে বলা হয় পেরিফেরি। পেরিফেরি মিনস যারা অনেক দূরে থাকে, মানে সেন্টার থেকে যারা অনেক দূরে থাকে, একেবারে বাউন্ডারির দিকে থাকে, তারা হলো পেরিফেরি। যেমন ক্রিকেট খেলার সময় একদম বাউন্ডারি লেভেলে যারা, বাউন্ডারি বরাবর যারা থাকে, আহ, আহ, ওটা হলো ওটাকে বলা হয় পেরিফেরি। আর যা মিড লেভেলে যারা ফিল্ডিং করে, আহ, এই এরিয়াটাকে বলা হয় সেমি পেরিফেরি। মানে আহ, একদম একদম
এক্সট্রিম দূরত্বে না, আবার একদম কাছেও না, মাঝামাঝি পর্যায়ে। তো ওয়ালস্টাইন বলেছেন যে দুনিয়ার ইকোনমিটাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো হাইলি ডেভেলপড ইন্ডাস্ট্রিয়ালাইজড, আর একটা হলো মানে সেমি ডেভেলপড ইন্ডাস্ট্রিয়ালাইজড, নট ফুলি ইন্ডাস্ট্রিয়ালাইজড, নট ফুলি ট্রেডিশনাল, আর একটা হলো অলমোস্ট ফুলি ট্রেডিশনাল, মানে একদম প্রিমিটিভ টাইপের। তিনটা তিনটা উদাহরণ দিই। যেমন ইউনাইটেড স্টেটস, বা বা ইউকে বা অস্ট্রেলিয়া, এটা হলো কোর গ্রুপ, বা জাপান, এটা হলো কোর গ্রুপ। আর সেমি পেরিফেরি, যারা কোর গ্রুপের কাছাকাছি থাকে, ইন্ডাস্ট্রিয়ালাইজ কিছু হয়েছে, বেশ পরিমাণে হয়েছে, আবার এখনো কিছু মানে আহ, মানে ট্রেডিশনাল যুগের ইকোনমি তাদের আছে। যেমন মনে করেন ইন্ডিয়া বা চায়না, আহ, এরা অর্ধেক ইন্ডাস্ট্রিয়ালাইজড আর অর্ধেক মনে করেন অ্যাগ্রারিয়ান। আর কিছু আছে একদম পেরিফেরি লেভেলের, একদম রিমোট লেভেলের। রিমোট বলতে যারা কোর গ্রুপ থেকে রিমোট, তারা হলো একদম গরিব দেশ, যেমন মনে করেন সোমালিয়া বা ইথিওপিয়া, যাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে কিছু নাই, বা থাকলেও মানে পার্সেন্টেজটা খুব কম, মেইনলি অ্যাগ্রারিয়ান ইকোনমি। তো এরা হলো পেরিফেরি। কিন্তু এদের ভিতরে ডিপেন্ডেন্সি অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্সি আছে। সেটা হলো কি, কোর গ্রুপ যেমন কোর ইকোনমি এমন কিছু প্রোডাক্ট তৈরি করে বা এমনভাবে সারা দুনিয়ার ইকোনমি কন্ট্রোল করে যে তাদের হাতেই সব কিছু, ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, তাদের হাতেই সব কিছু। তাদের বিভিন্ন প্রোডাক্ট পেরিফেরিতে যায়, সেমি পেরিফেরিতেও যায়। যেমন ইথিওপিয়া মনে করেন একদম পেরিফেরি অঞ্চল, পেরিফেরি ইকোনমি। কিন্তু ইথিওপিয়ার মনে করেন একটা ন্যাশনাল এয়ারলাইন্স আছে, কিন্তু ইথিওপিয়া এয়ারলাইন্স তৈরি করে না, প্রডিউস করে না। এই এয়ারলাইন্স বা এয়ারক্রাফট চালাতে হলে তাদেরকে কিনতে হবে এই কোর গ্রুপ থেকে। হ্যাঁ। আবার ইথিওপিয়া মনে করেন কিছু প্রোডাক্ট তৈরি করে, ন্যাচারাল কিছু প্রোডাক্ট তৈরি করে, অ্যাগ্রেরিয়ান প্রোডাক্ট তৈরি করে, যেগুলো কোর গ্রুপে বা কোর ইকোনমিতে এক্সপোর্ট করে, বা কোর ইকোনমি সেই প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে। যেমন মনে করেন কফি, মনে করেন কেনিয়া, ইথিওপিয়া এই সমস্ত দেশে কফি উৎপাদন হয় বা কোকো উৎপাদন হয়। তো এইগুলো দিয়ে চকলেট তৈরি হয় মনে করেন, বা কফি তৈরি হয়। তো এইগুলো আবার ওই কোর ইকোনমিতে যায়। সো দেখা যাচ্ছে দুইভাবেই দুইটা ইকোনমি ইন্টারডিপেন্ডেন্ট। এদের মাঝখানে সেমি পেরিফেরি যেটা, সেটা আবার কোর গ্রুপের উপরে ডিপেন্ডেন্ট, কারণ হাইয়ার টেকনোলজি তাদেরকে নিতে হয়। আবার এই সেমি পেরিফেরি তারা কিছু কিছু টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস উৎপাদন করে, সেগুলো তারা আবার পেরিফেরি কান্ট্রিগুলোতে সেল করতে পারে। তো এইভাবে কোর, সেমি পেরিফেরি, পেরিফেরি সবগুলো দেশ, সবগুলো ইকোনমিক্স একে অপরের উপরে ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি ইন্টারডিপেন্ডেন্ট। কিন্তু এই ইন্টারডিপেন্ডেন্সের ভিতরে যে ব্যাপারটা আহ, একদম ক্রুশিয়াল, সেটা হলো এখানে এক্সপ্লয়টেশনের একটা ব্যাপার আছে। যেহেতু এটা মার্কসিস্ট থিওরি, সো এক্সপ্লয়টেশন ইজ অ্যাট দ্য কোর। মানে পেরিফেরি কান্ট্রি, সেমি পেরিফেরি, সরি, কোর কান্ট্রিজ, সেমি পেরিফেরি আর পেরিফেরি দুইটাকে এক্সপ্লয়েট করে। সো এইভাবে এক্সপ্লয়টেশনের মাধ্যমে মানে যারা কোর ইকোনমিস, তারা সবসময় নিজেদেরকে ডমিনেট করার জন্য, ইকোনমিক্যালি, পলিটিক্যালি সব কিছু দিক দিয়ে ডমিনেট করার জন্য পেরিফেরি অ্যান্ড সেমি পেরিফেরিকে এমনভাবে ট্রিট করে যে তাদের কাছ থেকে এক্সপ্লয়েট করা যায়, এবং কম্পিটিশনে তাদেরকে দাবিয়ে রাখা যায়। সো এটাই হলো ওয়ার্ল্ড সিস্টেম থিওরির একটা মডেল। নাও আপনি যদি কোনো দুটা দেশের ভিতরের ইকোনমিক রিলেশনস এর উপরে রিসার্চ করতে চান, যেমন বাংলাদেশ ইন্ডিয়া ইকোনমিক রিলেশনস, এটা যদি অ্যানালিসিস করতে যান, তাহলে হয়তো আপনি এই মডেলটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। যে এই থিওরিটিক্যাল মডেল বলতে পারেন যে এই দুটা দেশের ভিতরে, যদিও দুটা দেশ সোভরিং দেশ, আম, আহ, আহ, আইন অনুযায়ী বা ইন প্রিন্সিপাল দুইটা দেশ
দুই দেশকে সমান মর্যাদা দেখে, কিন্তু আসলেও কিভাবে তাদের ইকোনমিক রান করে, ইকোনমিক রিলেশনস রান করে, তো সেটাকে হয়তো এই থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় যে আসলে এখানে সমতার সম্পর্ক নাই, এখানে এক্সপ্লয়টেটিভ সম্পর্ক আছে। তো তাই যদি হয়, আপনার আর্গুমেন্ট যদি হয় যে এখানে এক্সপ্লয়টেটিভ সম্পর্ক আছে, ইন্ডিয়া এজ এ বিগ ইকোনমি ইজ এক্সপ্লয়টিং বাংলাদেশ স্মল ইকোনমি, তো এই জিনিসটাকে, এটা আপনার আর্গুমেন্ট, আপনি যদি আর্গুমেন্ট দেন, আর্গুমেন্ট হলো যে মেন্টাল কনস্ট্রাক্ট। আপনি যদি এই আর্গুমেন্ট দেন, এই থিওরি দেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার ইকোনমিক রিলেশনস হলো ডিপেন্ডেন্সি রিলেশনস, ইন্ডিয়া বাংলাদেশ ইকোনমি ডিপেন্ডস অন ইন্ডিয়া, এখন ডিপেন্ডেন্সি রিলেশন। আর যখন ডিপেন্ডেন্সি রিলেশনস আছে, তখন সেটা এক্সপ্লয়টেশনের ব্যাপার সেখানে চলে আসে। তো আপনি এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এই ব্যাখ্যা করার জন্য আপনাকে একটা মডেল নিতে হবে, এইটা হলো থিওরিটিক্যাল মডেল। আশা করি আমি বোঝাতে পারছি। আচ্ছা, আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স আর আইআর এর ছাত্র, এখানে যদি কেউ কাছাকাছি ছাত্র থাকে তাহলে আপনারা জানবেন যে আইআর ইন্টারন্যাশনাল রিলেশনসে বিগ বিগ কিছু থিওরি আছে, যেমন রিয়ালিজম একটা থিওরি, লিবারালিজম বা আইডিয়ালিজম আর একটা থিওরি, ফেমিনিজম আর একটা থিওরি, কনস্ট্রাকটিভিজম বা ইসলামিক থিওরি, দিস আর ডিফারেন্ট থিওরিজ। তো আমি আইআর এর থিওরি নিয়ে আসবো না এখানে মানে পার্টিকুলার, কারণ সরাসরি হয়তো আপনাদের সাথে এটার সম্পর্কিত হবে না। তো ইন জেনারেল ডিসকাশন করব আপনাদের সাথে। না, এখন আমরা থিওরি সম্পর্কে জানলাম, বা থিওরিটিক্যাল মডেল বা ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানলাম। এখন এই ফ্রেমওয়ার্কটা আমাদের রিসার্চে আমরা কিভাবে ইন্টাগ্রেট করব, সেই ব্যাপারটা এখানে আমি একটু এক্সপ্লেন করি। সেটা হলো, যখন আপনি আপনার রিসার্চের ব্যাপারে একটা থিওরি চুজ করে ফেলেছেন, তখন এই থিওরিটাকে আপনার রিসার্চের জন্য কিভাবে প্রেজেন্ট করবেন, সেটাই হলো হাউ ডু ইউ রাইট দ্য থিওরিটিক্যাল ফ্রেম। তো সেটা প্রথমে কি করতে হবে? প্রথমে করতে হবে ইন্ট্রোডিউস দ্য ইম্পর্টেন্স অফ দ্য থিওরি অ্যান্ড ইটস রিলেভেন্স। ইম্পর্টেন্স অফ দ্য থিওরি মানে থিওরিটার ইম্পর্টেন্সটা কি, সেই জিনিসটা আপনাকে লিখতে হবে প্রথমে। যেমন প্রথম প্যারাগ্রাফে আপনি এই থিওরির এই ইম্পর্টেন্সটা লিখলেন। মনে করেন আপনি ওয়ার্ল্ড সিস্টেম থিওরি একটা, এই থিওরিটা নিলেন, অথবা ইকোনমিক্সের একটা থিওরি নিলেন, আম, আহ, কোনো মনে করেন প্রাইস থিওরি নিলেন, আম, অথবা সাপ্লাই থিওরি নিলেন, অথবা ডিম্যান্ড থিওরি নিলেন, নিয়ে এই থিওরিটার ইম্পর্টেন্সটা কি ইন ইকোনমিক্স বা ইন 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 ইউর রিসার্চ, এই জিনিসটা প্রথমে আপনাকে এক্সপ্লেন করতে হবে। মনে করেন এক প্যারাগ্রাফ বা দুই প্যারাগ্রাফ আপনি এক্সপ্লেন করলেন ইম্পর্টেন্সটা। এক্সপ্লেন করার পরেই আপনি লিখবেন যে এটার সাথে আপনার রিসার্চ, আপনার যে ব্যক্তিগত যে রিসার্চ, সেই রিসার্চের সাথে সম্পর্কটা কি, সেই জিনিসটা আপনি এই এখানে মেনশন করবেন। এটা করার পরে দ্বিতীয় ধাপে যেটা করবেন সেটা হলো গিভ এ জেনারেল আইডিয়া অফ দ্য থিওরি। এই থিওরিটাকে আপনি এখন এক্সপ্যান্ড করবেন। তো এক্সপ্যান্ড করার আগে আপনি থিওরিটাকে ইন্ট্রোডিউস করলেন উইথ দ্য জেনারেল আইডিয়া। জেনারেল আইডিয়া মানে মেইন যে আর্গুমেন্ট, এই থিওরিটার যে কোর, সেই কোরটা আপনি প্রথমে নিয়ে আসলেন মনে করেন একটা প্যারাগ্রাফে। এইটা দেওয়ার পরে আপনি স- পরের স্টেপে যাবেন একটু একটু ডিটেলস নিয়ে, গিভ এ ডেসক্রিপশন অফ দ্য থিওরি। ডেসক্রিপশন যখন দিবেন, তখন এই থিওরির বিভিন্ন পার্টস নিয়ে আলোকপাত করবেন, এবং এই পার্টসগুলো কীভাবে একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, সেই জিনিসটা আলোচনা করবেন। Okay? এরপরে যেটা করবেন সেটা হলো আইডেন্টিফাই দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড আর্গুমেন্টস অফ দ্য থিওরি। এই থিওরির কয়েকটা বৈশিষ্ট্য আপনি লিস্ট করলেন। অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, বিভিন্ন জন একই থিওরি বিভিন্ন জন পড়লে বিভিন্নভাবে বৈশিষ্ট্য আইডেন্টিফাই করতে পারে। তো আপনার যে রিডিং, সেই রিডিং অনুযায়ী আপনি মনে করেন 5টা বা 7টা বৈশিষ্ট্য আপনি লিস্ট ডাউন করলেন। এই বৈশিষ্ট্য লিস্ট ডাউন করার পরে এইগুলো দিয়ে কি আর্গুমেন্ট পেশ করা হয়,
সেই জিনিসটা আপনি এখানে লিখলেন, অথবা থিওরির যে মেইন আর্গুমেন্ট, এই মেইন আর্গুমেন্ট আপনি এখানে দিলেন। মনে করেন আমি এখানে এই যে সিস্টেম থিওরি, ওয়ার্ল্ড সিস্টেম থিওরিটা আপনার সামনে দেখালাম। ওয়ার্ল্ড সিস্টেম থিওরির মেইন আর্গুমেন্ট হলো যে থ্রি টাইপস অফ ইকোনমিজ, দে আর ইন্টারডিপেন্ডেন্ট, বাট দেন দিস ইন্টারডিপেন্ডেন্স ইজ অ্যাকচুয়ালি dominated by exploitative relations by the core economies. So exploitation, এটা হলো মেইন আর্গুমেন্ট। সো এইভাবে আপনি আর্গুমেন্টটা সেট করলেন। পরবর্তী ধাপে আপনি কি করবেন? আইডেন্টিফাই দ্য এলিমেন্টস দ্যাট আর রিলেভেন্ট ফর ইউর রিসার্চ। নাও আপনি হয়তো একটা থিওরির পাঁচটা এলিমেন্টস বা পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স আইডেন্টিফাই করলেন, কিন্তু পাঁচটা ক্যারেক্টারিস্টিকের ভিতরে আপনি দেখলেন যে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আপনার রিসার্চের সাথে সম্পর্কিত। সো আপনি এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স নিলেন এবং নিয়ে আপনি দেখাবেন যে আপনার রিসার্চের সাথে এগুলো কিভাবে কিভাবে সম্পর্ক রাখে। কারণ আপনি থিওরিটা দিচ্ছেন, থিওরিটা নিয়ে আসছেন আপনার রিসার্চটাকে জাস্টিফাই করার জন্য। অতএব আপনার রিসার্চ এই থিওরির সাথে কিভাবে সম্পর্কিত সেটা আপনাকে একেবারে পরতে পরতে আপনাকে বলতে হবে এবং দেখাতে হবে রিলেভেন্সটা। এরপরে শেষে আপনাকে দেখাতে হবে এক্সপ্লেন হাউ দ্য থিওরি ক্যান এক্সপ্লেন ইউর রিসার্চ কোয়েশ্চেন্স। একটা হলো আপনার ওভারঅল রিসার্চ, যেমন ইন্ডিয়া বাংলাদেশ ইকোনমিক রিলেশনস, এটা হলো আপনার ওভারঅল রিসার্চ টপিক। সেটা হলো এই যে identify the elements that are relevant for your research and show how they are relevant. So India Bangladesh economic relations, এটা আপনার রিসার্চ টপিক ইন এ বিগ পিকচার। কিন্তু এই বিগ পিকচারে আপনার রিসার্চ কোশ্চেনটা কি? রিসার্চ কোশ্চেন হবে মোর স্পেসিফিক এবং সেটা হলো লাস্ট। সো রিসার্চ কোশ্চেনটা আপনার এক্সপ্লেন করতে বা রিসার্চ কোশ্চেনটা অ্যাড্রেস করতে এই থিওরিটা আপনাকে কিভাবে হেল্প করবে বা এই থিওরিটা আপনাকে কিভাবে গাইড করবে, সেই জিনিসটা এই স্টেজে এসে আপনাকে এস্টাবলিশ করতে হবে। যেমন আপনি যদি ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, এই ইমানুয়েল ওয়ালেস্টাইনের ওয়ার্ল্ড সিস্টেম থিওরিটা নেন ইন্ডিয়া বাংলাদেশ ইকোনমিক রিলেশনসকে এক্সপ্লেন করার জন্য, তো সেখানে আপনার নিশ্চয়ই একটা রিসার্চ কোয়েশ্চেন আছে। তো সেই কোয়েশ্চেনটা এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরি কিভাবে অ্যাড্রেস করবে? তার মানে আপনার রিসার্চ কোয়েশ্চেন্সের এগেনস্টে আনসার খুঁজতে এই থিওরিটা, ওয়ার্ল্ড সিস্টেম থিওরিটা আপনাকে কিভাবে হেল্প করবে, সেই জিনিসটা আপনাকে এই লেভেলে এসে এক্সপ্লেন করতে হবে। তো তার মানে আম, তিনটা জিনিস আমরা এখানে পেলাম। একটা হলো থিওরিটা কি সেটা জানলাম, এটা মেন্টাল কনস্ট্রাক্ট। দ্বিতীয় হলো থিওরিটিক্যাল মডেল, মেন্টাল কনস্ট্রাক্টের উপরে নির্ভর করে একটা মডেল তৈরি করা। এবং এই মডেলটা কিভাবে কাজ করে, এই মডেলটার বিভিন্ন অংশ আছে, বিভিন্ন পার্টস আছে, এই পার্টসগুলো একে অপরের সাথে কিভাবে কানেক্টেড এবং ওভারঅল একটা সিস্টেম হিসেবে কিভাবে এটা ফাংশন করে, এই জিনিসটা ব্যাখ্যা করলেন। এবং এরপরে আসলেন এই জিনিসটা আপনার রিসার্চের সাথে, মূল রিসার্চের সাথে সম্পর্ক করা। সম্পর্ক করতে যে যেটা করতে হবে সেটা হলো প্রথমে থিওরিটাকে এক্সপ্লেন করতে হবে। আম, একটা থিওরিকে অনেকভাবে এক্সপ্লেন করা যায়, আম, অনেক লম্বাও করা যায়, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার স্পেস কতটুকু। যদি একটা ছোট্ট পেপারের কাজ করেন, মনে করেন 20 পৃষ্ঠার একটা রিসার্চ পেপার, তো তার জন্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা এক্সপ্লেন করার জন্য ম্যাক্সিমাম হয়তো 2 থেকে 3 পৃষ্ঠা আপনি স্পেন্ড করতে পারেন, এর থেকে বেশি করা যাবে না। আবার একটা বই হলে এই থিওরিটাকে এক্সপ্যান্ড করে আপনি হয়তো 30 পৃষ্ঠায় নিয়ে যেতে পারেন। তো কনটেক্সট অনুযায়ী, স্পেস অনুযায়ী আপনাকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা এক্সপ্লেন করতে হবে বা থিওরিটা এক্সপ্লেন করতে হবে সেভাবে, যেখানে যতটুকু বলা দরকার ঠিক ততটুকু বলে গিভ এ জেনারেল আইডিয়া অফ দ্য থিওরি, একটু ডিসক্রিপশন আসতে হবে, এরপরে আসতে হবে মূল বৈশিষ্ট্যগুলো। আর মূল বৈশিষ্ট্যগুলোর কোনগুলো আপনার রিসার্চের সাথে সম্পর্কিত সেই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে, সেই জিনিসটা এস্টাবলিশ করতে হবে। করে আপনাকে শেষে বলতে হবে যে এই থিওরিটা
আম, আপনার রিসার্চ কোয়েশ্চনকে কিভাবে অ্যাড্রেস করতে কিভাবে হেল্প করবে। মানে থিওরিটা নেওয়া হচ্ছে একটা গাইড হিসেবে, রিসার্চের গাইড হিসেবে। অতএব কিভাবে এই থিওরিটা আপনার রিসার্চকে গাইড করবে সেই জিনিসটাকে এস্টাবলিশ করতে হবে এই পর্যায়ে। সো এটা হলো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের পার্ট।